নমস্কার, এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আমরা জানি 12 মাসে 13 পার্বণ, আর প্রত্যেকটা মাস যেরকম আমরা এনজয় করি, প্রত্যেকটা পার্বণকেও এনজয় করি এবং ঋতু আমাদের কিন্তু বেশ কয়েকটি। তাই ঋতুর পরিবর্তনও আমাদের মেনে নিতে হয়। ভালো লাগে ঋতুর পরিবর্তন, তবে অনেক ক্ষেত্রে এই ঋতুর পরিবর্তন আপনাকে সহ্যও করতে হয়। সহ্য কথাটা কেন বললাম? কারণ অনেক ক্ষেত্রে বিভিন্ন ঋতু আপনার পছন্দের হতে পারে, তবে একটা ঋতু থেকে যখন আরেকটা ঋতুতে আমরা যাই, অর্থাৎ ঋতুর পরিবর্তন যখন ঘটে, তখন আমাদের কিছু শারীরিক পরিবর্তন হয়, আমাদের কিছু অসুবিধা হয়, আমাদের কিছু শারীরিক সমস্যা তৈরি হয়। ঠিক এরকম একটা সন্ধিক্ষণে বর্তমানে আমরা রয়েছি। শীত টাটা বাই বাই করে দিয়েছে এবং গরম কিন্তু চলে আসছে। ঠিক এই যে একটা সিজন পরিবর্তন, এই সিজন পরিবর্তনে কোনো কি সমস্যা হতে পারে আমাদের? কোনো রোগ কি বাড়ার সম্ভাবনা রয়েছে? তার জন্য কতটা সচেতনতা আপনাকে বা আমাদেরকে পালন করা উচিত, এই সব বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা হবে। পাশাপাশি আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে ফোন তো অবশ্যই করতে পারেন এবং কথা বলতে পারবেন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমও ডক্টর এন ভট্টাচার্য। প্রথমেই ম্যাডামকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং তার পাশাপাশি আজকে ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার বলতে ম্যাডাম ঠিক কি বুঝি, এবং এই যে সিজন বা ঋতুর পরিবর্তন হচ্ছে, সত্যি এই সময় কি আমাদের কোনো রকমের সমস্যা আসতে পারে? হ্যাঁ, আমরা যখন প্রত্যেকটা সিজন চেঞ্জ হয়, মানে একটা সিজন থেকে আরেকটা সিজন আসছে, আপনার ধরুন সামার, তারপর উইন্টার, তারপর রেইনি ডেজ, এই সিজনগুলো যখন আস্তে আস্তে চেঞ্জ হয়, তখন প্রত্যেকের বডির মধ্যে কিছু না কিছু চেঞ্জেস দেখা যায়, সামান্য একটু রোগশোক দেখা যায়। আর যেটা আমাদের আয়ুর্বেদের মধ্যে বলা হচ্ছে আদানকাল আর বিসর্গকাল। এখন সময়টা হচ্ছে আদানকাল। আদানকাল মানে হচ্ছে যখন আপনার বডি থেকে আপনার যত এনার্জি রয়েছে বা যত আপনার নিউট্রিশন রয়েছে, সেগুলো আপনার মনে হবে যে সব আপনার চলে যাচ্ছে, সেটাকে আদানকাল বলা হয়। বিসর্গকাল মানে হচ্ছে তখন আপনার ফুল অফ এনার্জি বা আপনার যে নিউট্রিয়েন্টসগুলো রয়েছে, আপনি খাবার থেকে যে নিউট্রিয়েন্টস পাচ্ছেন, সেগুলো সম্পূর্ণ আপনার বডির মধ্যে থাকবে। আর এই আপনার এই যে সিজন চেঞ্জ, স্পেশালি এখন যে সিজনটা রয়েছে, এখনই কিন্তু অল্প বিস্তর প্রত্যেকের মধ্যে একটু সর্দি কাশি জ্বর এগুলো দেখা যায়। আর পক্স, যেটা আমাদের চিকেন পক্সের, এটা কিন্তু এখন প্রায় টাইম, কারণ এই গতকাল কি বসন্ত পঞ্চমী ছিল, মানে এখন বসন্ত অলরেডি শুরু হয়ে গেছে। তো এই সময়টাই কিন্তু চিকেন পক্স, যেটা এখন খুব কম দেখা যায়, বাট তাও এখন চিকেন পক্স কিন্তু হচ্ছে। তো এই টাইমটা কিন্তু খুব প্রোন এই জিনিসগুলোর জন্য। অনেক সময় দেখবেন যে যারা বাড়ির বড়রা রয়েছে বলে যে এই হাওয়াটা গায়ে লাগাবে না, এই হাওয়াটায় শরীর খারাপ হবে। কেন? কারণ এই সময়টাই চিকেন পক্স বেশি হয়, বা ফ্লু, যে কোনো ধরনের ফ্লু, সেটা আপনার স্টমাক ফ্লু হতে পারে বা আপনার নেজাল ফ্লু হতে পারে। ফ্লুয়ের সমস্যা আপনার বেশি দেখা যায়, জ্বর হওয়া বা আপনার গা হাত পায়ে একটু আপনার যেটা আমরা বলি ম্যাজম্যাজ করা, গা হাত পায়ে একটু ব্যথা, প্রচণ্ড ল্যাথার্জিক লাগা। এখন দেখবেন অনেকেরই রয়েছে যে একটু ল্যাথার্জিক মনে হয়, সারাটা দিন একটু মনে হয় আলসেমিতে কেটে যাচ্ছে বা কাজ করার ইচ্ছে থাকে না। অনেকের মুড সুইংস হয়, যেটা কিনা সেরোটোনিন একটা কেমিক্যাল আমাদের ব্রেন থেকে সেটা রিলিজ হয়, তার জন্য কিন্তু এখন মুড সুইংয়েরও অনেকের সমস্যা দেখা যায়। যে আপনার হঠাৎ করে একটু আপনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, হঠাৎ করে আপনি হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছেন বা অ্যাংজাইটি হচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু এখন একটু একটু আপনার দেখা দিতে পারে। আরেকটা হচ্ছে মেলাটোনিন, যদি আপনার কম এই সময়টা একটু প্রডিউস হয়, সেটাও একটা কেমিক্যাল যেটা আমাদের ব্রেন থেকে আসে, তাহলে আপনার অ্যাপিটাইটের প্রবলেম হয়, মানে খাওয়া দাওয়ার সমস্যা হবে, যে আপনার খেতে ইচ্ছে করবে না, বা আপনার অতিরিক্ত পরিমাণ কার্বোহাইড্রেট ইনটেকের ইচ্ছে হবে, আর তাতে ওয়েট গেইন হয়ে যাবে আপনার। তো এই জিনিসগুলো সিজনাল যে চেঞ্জেসগুলো হয়, তখন কিন্তু সেগুলো দেখা যায়, যেটাকে আমরা সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার বা স্যাড বলে থাকি। তো এটা এরকম কোনো ব্যাপার নয় যেটা খুব বড়সড় রোগ বা এটার জন্য আপনাকে খুব বড়সড় কিছু করতে হবে। সিজনের মতো আপনাকে নিজেকে চেঞ্জ করে নিতে হবে। যেরকমভাবে সিজন তাকে 12 মাসে যেরকম চেঞ্জেস হচ্ছে, তার সাথে আপনাকেও মানিয়ে নিয়ে চলতে হবে, একটু প্রিকশন মেনটেন করা। আর যখন যে সময়, ধরুন এখন যা টাইম রয়েছে, এখন অনেকেই হয়তো হালকা একটু এসি চালাচ্ছে বা ফ্যান চালিয়ে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু একটু আপনাদের প্রবলেম করতে পারে। ব্ল্যাঙ্কেট গায়ে দিচ্ছেন, ব্ল্যাঙ্কেট গায়ে দিন, ফ্যান চালানো বা এসি চালানোর দরকার নেই। ফ্যান এসি যদি চালাচ্ছেন তাহলে ব্ল্যাঙ্কেট গায়ে দেবেন না, এইটুকু জিনিস একটু মেনটেন করে চলতে হবে। একদম। তার মানে সিজন পরিবর্তনও কিন্তু আমাদের নানা রকমের শারীরিক সমস্যা তৈরি করতে পারে, এবং যে প্রবলেমটা সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার অর্থাৎ SAD, স্যাড,
মানে এই রোগটার নামই কিন্তু দুঃখ। তবে এর দুঃখ থেকে আপনি কিন্তু আনন্দতে কনভার্ট করতে পারেন, অর্থাৎ স্যাড থেকে আপনি হ্যাপিলি কিন্তু জীবনযাপন করতে পারেন। তার জন্য অবশ্যই আগে সিজন পরিবর্তনের ফলে আপনার কি কি সমস্যা হতে পারে সেটা জেনে রাখুন, এবং তার প্রতিকার প্রতিবিধান কি আছে, অর্থাৎ আপনি কিভাবে চলবেন, কি করবেন, কি করবেন না, বা সমস্যা যদি আসে তার জন্য কি ধরনের মেডিসিন নেবেন, এই সবটা যদি জেনে রাখেন তাহলে কিন্তু সত্যি সিজন চেঞ্জটাকেও আপনি উপলব্ধি করতে পারবেন, কোনো দুঃখ আপনাকে কিন্তু স্পর্শ করতে পারবে না। এবার ম্যাডামের কাছে যাব, যেহেতু আমরা কোনো একটি মানুষের সমস্যা নিয়ে আলোচনা করি, কিন্তু এটা এমন একটা সমস্যা, এটা তো আমাদের প্রত্যেকের সমস্যা, সিজন চেঞ্জ যেটা আমাদের প্রত্যেকের উপর একটা এফেক্ট ফেলছে। তো এই যখন এই সমস্যাগুলো, আমার খিদেতে একটা অনীহা, আমার একটু সর্দি কাশি বা একটু গা ম্যাচ ম্যাচ, একটু জ্বর জ্বর ভাব, এই ধরনের সমস্যা, বা আমার একটু মুডটা একটু খিটখিটে হয়ে যাচ্ছে, বিরক্তি বিরক্তি ভাব, তার জন্য কি কোনো ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে? ট্রিটমেন্টের মধ্যে এখানে দেখুন, আপনার যেটা একটা আপনার জন্য হেল্পফুল হতে পারে সেটা হচ্ছে ওই টাইমগুলোতে আপনার বডি একটু ডিটক্সিফাই করা, যেটা কিনা আমাদের পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে হয়। যাদের মুড সুইংসের প্রবলেম হচ্ছে তাদের জন্য আমরা শিরোধারা, শিরোবস্তি এই জিনিসগুলো প্ল্যান করে থাকি। আরেকটা যেটা আপনার জন্য খুব সুন্দর কাজ করবে সেটা হচ্ছে প্রত্যেক দিন একটু যোগা করা বা একটু প্রাণায়াম করা, একটু এক্সারসাইজ করা, এগুলো অবশ্যই কিন্তু এখন আপনাকে একটু মেনটেন করতে হবে। নিউট্রিশিয়াস খাওয়া দাওয়া আপনাকে খেতে হবে, আর ফ্রুটস যেটা সিজনাল ফ্রুটস এখন যেগুলোই রয়েছে সেগুলো একটু কিন্তু আপনাকে খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়াটা আপনাকে ঠিকঠাক রাখতে হবে। আর হচ্ছে আপনার ডে টু ডে যে লাইফস্টাইলটা রয়েছে সেটাকে একটু হেলদি করতে হবে। ল্যাথার্জিক আপনার লাগবে, আপনার ডিপ্রেসড লাগবে, আপনার কোনো কিছু করতে ইচ্ছে করবে না, তার মধ্যেও আপনাকে করতে হবে। আপনি যদি সারাদিন শুয়ে বসে কাটিয়ে দেন তাহলে তো আর হবে না, কাজ তো আপনাকে করতেই হবে। তো এই জিনিসগুলো আপনাকে একটু মেনটেন করতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনাকে রেগুলার করতে হবে, তাহলে আপনার এই যে সিজনাল চেঞ্জেসের যে প্রবলেমগুলো এগুলো আপনার কিন্তু খুব একটা বেশি আপনাকে ক্ষতি করবে না। একদম ঠিক কথা, এবং এত ভালো অ্যাডভাইস আমার মনে হয় আপনি কোনো অনুষ্ঠান বা কোনো জায়গা থেকে কিন্তু পাবেন না। একেবারে বাড়িতে বসে জেনে সিজন চেঞ্জ হচ্ছে, আপনি কি করবেন কি করবেন না। কিন্তু কে আছেন এই মুহূর্তে? নমস্কার। নমস্কার, কে বলছেন? অভিষেক নন্দী বলছি। হ্যাঁ বলুন অভিষেক বাবু, কোথা থেকে ফোন করছেন আর কি প্রবলেম? আমি ফোন করছি বর্ধমান থেকে। বর্ধমান থেকে বলুন কি প্রবলেম হচ্ছে? মানে আমি প্রায় বছর দেড় দুই হয়ে গেছে, প্রচন্ড পরিমাণে অম্বল হয়ে যাচ্ছে, গ্যাস হচ্ছে। আর আমি ওষুধ অনেক জায়গায় ট্রাই করেছি, ডাক্তারতে কিছু ওষুধও খেয়েছি, কিন্তু 2 দিন 3 দিন ভালো থাকে, কিন্তু তারপরে আবার সেই। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনার গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে, আপনি মেডিসিন খাচ্ছেন, তো কোনো রিপোর্ট কিছু করিয়েছেন কি? আপনার লিভার ফাংশন রিপোর্ট করা হয়নি, কিছুই করা হয়নি। আচ্ছা, তো প্রথমত তো আপনার একটু লিভার ফাংশন কি বলেন তো, মানে খাচ্ছি তো, খাওয়া দাওয়ার পর জল খাওয়ার পর থেকে না এই জিনিসটা হচ্ছে আমার। আচ্ছা, তো প্রথমত তো আপনার একটা লিভার ফাংশন টেস্ট আপনি করে দেখে নিতে পারেন যে আপনার লিভারের ক্যাপাসিটি বা লিভারের ফাংশন কিরকম কি রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে খাবার আপনি যখন খাবেন ভালো করে খাবারটা একটু চিবিয়ে খাবেন, আর একটু সময় নিয়ে আপনি খাবেন। সারাদিনে আপনি বারে বারে খান, অল্প অল্প করে খান। গরম জলটা খাওয়া আপনি এখন থেকেই শুরু করুন। সারাদিন আপনি যখনই খাচ্ছেন একটু সুদুষ্ণ গরম জল আপনি খান। এইটুকু জিনিস আপনি একটু ফলো করুন। আর এই স্যাটারডে আমাদের বর্ধমানে চেম্বার রয়েছে, তো আপনি যদি মনে করেন যে একবার আপনি দেখাতে চান, একটু কনসাল্ট করতে চান, আপনি একটু আমাদের হেল্পলাইন নাম্বারে একটু ফোন করে একটু আপনি অ্যাড্রেসের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। আপনি আমাদের সাথে এসে একবার দেখা করুন, কারণ পেটের সমস্যা কিন্তু আপনার, যেটা আপনি বললেন যে গ্যাস অম্বল হয়ে যাচ্ছে কিছু খাওয়া দাওয়ার পরেই, সেটা কিন্তু পরবর্তী সময়ে আপনার আলসারেশনের সৃষ্টি করে দিতে পারে। যাতে এতটা দূর জিনিসটা না যায় তার জন্য একটু যোগাযোগ করতে বলবো আপনাকে। একদম, যোগাযোগ করবেন কিভাবে? খুব একটা কঠিন কিন্তু বিষয় না, বিষয়টা ভীষণই সোজা। 9830235527 বা 37 দুটি নাম্বারই কিন্তু স্ক্রিনে যাচ্ছে। এই নাম্বারগুলোতে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে, ফোন করতে হবে, কথা বলতে হবে, এবং আপনার বাড়ির কাছাকাছি কোন চেম্বারটি রয়েছে সেটা জেনে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হচ্ছে। চেম্বার কিন্তু বহু রয়েছে। যদি আপনি কলকাতার বন্ধু হন তাহলে আপনি কিন্তু কালীঘাট ল্যান্সটাউনে যোগাযোগ করতে পারছেন, বা হাতিবাগান চৌমাথাতেই কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামেও চেম্বার। অনেকেরই কিন্তু কলকাতা থেকে মধ্যমগ্রামটা পৌঁছানো অনেকটা সুবিধার বলে মনে হতে পারে। সোম এবং শুক্র সপ্তাহে 2 দিন কিন্তু মধ্যমগ্রাম চেম্বারে আপনারা অভিজ্ঞ চিকিৎসকদের পেয়ে যাচ্ছেন।
এছাড়া আপনারা যারা হাওড়ার দিক থেকে অনুষ্ঠান দেখছেন, আপনারা কিন্তু শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় কিন্তু চেম্বার পাচ্ছেন। এছাড়া কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুর সর্বত্র চেম্বার রয়েছে। মিদনাপুরের বন্ধুরা মেছেদা, হেরিয়া, খড়গপুরে যোগাযোগ করুন। মালদা, শিলিগুড়ি, কোচবিহারে, নর্থ বেঙ্গলের দিকের বন্ধুরা যোগাযোগ করতে পারেন। এছাড়া একটু দূরে যারা রয়েছে তারা কিন্তু ত্রিপুরায় পেয়ে যাচ্ছেন, আসামে পেয়ে যাচ্ছেন, দিল্লি, মুম্বাই বা আপনারা বেঙ্গালুরুতেও চেম্বার পাচ্ছেন আরও অনেক জায়গায়। কোথায় কোথায় পাচ্ছেন বা আরও বেশ কিছু নতুন চেম্বারের কথাও আমরা খুব শীঘ্রই আপনাদের জানাবো। সবটা জানার জন্য অনুষ্ঠানের সাথে থাকুন, আর হেল্পলাইন নাম্বার নোট করতে কিন্তু একদম ভুলবেন না। আর অনেক ক্ষেত্রে ম্যাডাম এটাও হয় যে ছোট বাচ্চাদেরও বিভিন্ন ধরনের সমস্যা হয়, সিজন চেঞ্জের সাথে সাথে বিভিন্ন ধরনের সর্দি কাশির সমস্যা তারা কিন্তু ভোগে, মা বাবারা ভীষণ ব্যতিব্যস্ত হয়ে ওঠে। তো বাচ্চাদের জন্য তো এনবিপিতে খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। অবশ্যই রয়েছে, কিন্তু যেটা সিজনাল চেঞ্জেসের জন্য যেটা প্রবলেম হয় সেটা কিন্তু মানে আপনার ধরুন আপনার বেবিদের ক্ষেত্রে তো আপনি আর করতে পারবেন না যে ওকে ওয়ার্কআউট করানো বা সব ধরনের খাবার, এগুলো তো আপনি করতে পারবেন না। তো যখন আপনার সিজন চেঞ্জ হবে তখন একটু প্রবলেম হবে, প্রিকশনের মধ্যে একটু আপনাকে রাখতে হবে, কারণ সিজন চেঞ্জ তো হবে আর তখন একটু প্রবলেমগুলো হওয়া একটু সেটাও হবে। আর যদি আপনার ধরুন প্রিমেচিওর বেবি হয় তাহলে আপনাকে একটু কনশাস থাকতে হবে, বা যদি ইমিউনিটি পাওয়ার বেবির কম থাকে তাহলে আপনাকে একটু কনশাস থাকতে হবে। আর চিকিৎসা তো অবশ্যই রয়েছে, তো তার জন্য আপনার যদি কোনো প্রয়োজন হয় আপনার হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করতে পারেন। একদম। আর কে আছেন পরের বন্ধু? নমস্কার। নমস্কার, আমি কালীপুর থেকে নাফিসা বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা আমার বাচ্চাটার, মানে ওর এই 8 বছর বয়স। তো ওকে না সক্স পরালেই পায়ের তলায়, মানে সক্সটা পরানোর পর তারপরে যখন মানে ফেরা হয়, মানে কোথাও থেকে ফিরলো, তো তারপরে যখন সক্সটা খোলা হয় পায়ের তলাটা প্রচন্ড চুলকায়, মানে প্রচন্ড ইচিং হয়, আর সারা পায়ের তলায় একেবারে সেই ঘামাচি যেমন বেরোয় সেরকম ঘামাচির মতন র্যাশেস বেরিয়ে যায়, আর সেগুলো প্রচন্ড ইচিং হয়। তারপরে ওটা থেকে না স্কিন উঠতে থাকে, তো পায়ের স্কিনে উঠতে থাকে, সাদা হয়ে যায় পাটা। বেশ বেশ। আচ্ছা, আর পাটা ঘেমেও যায় কি? হ্যাঁ হ্যাঁ, এটা তো মানে 12 মাসের হাতের তেল আর পায়ের তেল ঘামে। আচ্ছা, তো প্রথমত তো আপনি একটা ওর অ্যালার্জি টেস্ট করিয়ে নেবেন, যেটাকে আইজিই টেস্ট বলা হয়। একটা আপনি রক্ত পরীক্ষার মধ্যে একটা অ্যালার্জি টেস্ট আপনি এখন করিয়ে নিন তার। আরেকটা হচ্ছে যে যেটা ও শক্স যেটা ওকে পরতে দিচ্ছেন সেটা পিওর কটনের দেবেন। যদি পিওর কটন পরার পরেও যদি ওর এরকম প্রবলেম হচ্ছে তাহলে ওকে আপনি স্টকিংস যেগুলো পাওয়া যায়, যেগুলো একটু মানে এয়ার ব্রেথেবল, মানে হালকা আপনার তার মধ্যে হাওয়া যে পাস করতে পারবে, ওই স্টকিংসগুলো ওকে পরান। কারণ শক্স পরে তো ঠান্ডার সময় তো পরতেই হবে, প্লাস শুয়ের সাথেও পরতে হবে, তো তার জন্য আপনি স্টকিংস ব্যবহার করতে পারেন। প্রত্যেক দিন আপনি একটা কাজ করুন, সেটা হচ্ছে একটুখানি গরম জলের মধ্যে কয়েকটা বেলপাতা দেবেন, দিয়ে জলটাকে ফুটিয়ে সেই জলটা দিয়ে ওর পাটাকে একটু ধুয়ে দিন, ওয়াশ করে দিন। আর একটু নিম পাতার জল দিয়েও সেই পাটাকে একটু ওয়াশ করে দিতে পারেন, তাহলে ওর যে র্যাশেস বা ইচিং যেগুলো হচ্ছে এগুলো একটু কম থাকবে। একদম। পরের বন্ধুর সঙ্গে কথা বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি সোয়াবাজার থেকে কমলা সরকার। হ্যাঁ বলুন, কি সমস্যা হচ্ছে? আমার পায়ে ওই হাঁটুতে আর্থ্রাইটিস আছে। বয়স কত আপনার? আমার 60। আচ্ছা, কতদিনের এই সমস্যা? কোনো ডক্টর দেখাচ্ছেন? হ্যাঁ, হসপিটালে ডাক্তার দেখাচ্ছি। আচ্ছা, তাতে ভালো রেজাল্ট পাচ্ছেন না, তাই তো? না না। বেশ, ম্যাডাম বলছেন এবারে। আচ্ছা, আপনার পায়ের পাতা বা হাঁটু কি আপনার ফুলে যায়? পায়ের পাতা ফোলে না, হাঁটু ফোলে? মানে আমি একটা গর্তে পড়ে গিয়ে হ্যাঁ, আমার মানে হাঁটুটা যেন সেই ফোল্ডিং মতন নামলো আর উঠলো, তারপরে পায়ে ব্যথা ওষুধ খেয়ে কমেছে। আচ্ছা দেখুন আপনার ঠিক আছে, আপনার যে সমস্যাটা আপনি বললেন যে আপনার আর্থ্রাইটিসের প্রবলেম রয়েছে, অস্টিও আর্থ্রাইটিসের আপনার প্রবলেম রয়েছে, তো তার জন্য কিন্তু প্রথম জিনিস যেটা হচ্ছে সেটা আপনি পা ফোল্ড করে আপনি একদমই বসবেন না। বেশি সিঁড়ি ওঠা নামা করা, বেশি চলাফেরা করা, এগুলো কিন্তু আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে এখন। বা পা ঝুলিয়ে আপনি বসবেন না, যেটা আপনি বললেন যে আপনি কোথাও পড়ে গেছিলেন, একটু সাবধানে আপনাকে চলাফেরা করতে হবে, কারণ পড়ে গেলে কিন্তু আপনার সমস্যা আরও বেশি বেড়ে যাবে। তো আপনাকে আমি বলবো যে আপনার যদি মনে হয় যে না আপনি যা চিকিৎসা করছেন তার থেকে আপনার
সমস্যার সমাধান হচ্ছে না, আপনি একটা পার্মানেন্ট কিওর চাইছেন, তাহলে আপনার যা হাঁটুর এক্সরে রিপোর্ট রয়েছে বা যা প্রেসক্রিপশন রিপোর্টস যাই আপনার কাছে রয়েছে সেটা নিয়ে এসে আমাদের যে কোনো চেম্বার যেটা আপনার বাড়ির কাছাকাছি হবে সেখানে একটু দেখা করবেন। তার আগে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি টোটাল অ্যাড্রেস আর কখন কোথায় এলে আপনি ডক্টরকে পাবেন সেটা একটু জেনে নেবেন। আর একটু আপনি এখন সাবধানে থাকুন, চেষ্টা করবেন একটু গরম জলে চান করার, আর প্রত্যেক দিন আপনি গায়ে 5 মিনিট 10 মিনিট একটু রোদ লাগাবেন। একদম, কারণ অস্থির সমস্যা নিয়ে প্রতিনিয়ত আমরা কিন্তু প্রচুর ফোন পাই। ফোন পাওয়াটা কোনো বড় বিষয় নয়, কিন্তু যারা ফোন করেন, যারা যোগাযোগ করেন তারপরে তারা ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো আছেন তারা। এই যে আপনি বললেন আপনি কোথাও ট্রিটমেন্ট করছেন, দীর্ঘদিন ধরে করছেন, মেডিসিন খাচ্ছেন, কিন্তু মনের মতো কোনো রেজাল্ট পাচ্ছেন না। এই অভিযোগের জায়গা কিন্তু থাকে না যখন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আপনি পৌঁছে যাচ্ছেন। আর এ কারণেই কিন্তু আমাদের এই অনুষ্ঠান, যে ভালো খবরগুলো আপনাদের জন্য রয়েছে সেগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। ভালো আছেন প্রচুর মানুষ, আপনিও ভালো থাকতে পারেন, তার জন্য যোগাযোগটি কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু করতে হবে। আমরা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে কথা বলছিলাম, তবে একটা বিষয় একটু জানতে চাইবো, মানে অনেকের একটা ধারণা থাকে যে যেহেতু বললেন সিজন চেঞ্জের সাথে একটু মানসিক একটু পরিবর্তন আমাদের আসে, কিন্তু মানসিক সমস্যা যেটাকে বলে পুরোপুরি মানসিক সমস্যা, সেখানে কি আয়ুর্বেদের ভূমিকা রয়েছে? মানে অনেকে ভাবে হাঁটু ব্যথা ঠিক আছে আমি এনবিপিতে গেলাম, কিন্তু আমার মানসিক একটা সমস্যা আমার পরিবারের কেউ ভুগছে, তাকে নিয়ে আমি এই সমস্যার জন্য এনবিপিতে পৌঁছতে পারি? অবশ্যই রয়েছে। দেখুন আয়ুর্বেদের মধ্যে না একটা এই যে এখন যে সাইকোলজি যেটা আলাদা করে অনেকেই জানে যে এমবিবিএস বা অ্যালোপ্যাথির মধ্যে সাইকোলজি একটা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে আলাদা করে পড়াশোনা করা হয়। মনোবিদ্যা বলে কিন্তু আয়ুর্বেদের মধ্যে একটা এরকম ডিপার্টমেন্ট রয়েছে, যেটার মধ্যে এখন সেটাকে টোটালি ডিফারেন্ট আলাদা করা হয়েছে। এখন তার উপরেও কিন্তু পোস্ট গ্রাজুয়েশনের ডিগ্রি হচ্ছে বা পিএইচডি হচ্ছে। তো সেটাকে যখন আলাদা করা হয়েছে একটা মানে এটা আগে আমাদের মেডিসিনের সাথেই ছিল, এখন আলাদা করা হয়েছে। তো এতটাই যখন পড়াশোনা এটাকে আলাদা করে করানো হচ্ছে, তাহলে অবশ্যই সেখানে চিকিৎসা রয়েছে বা অবশ্যই সেখানে পেশেন্টরা এসে লাভ পাচ্ছেন। এই সাইকোলজিক্যাল যে কোনো প্রবলেমের জন্য আমরা দুটো অ্যাডভাইস দিয়ে থাকি। এক, আপনার ওরাল মেডিকেশন, দ্বিতীয়ত হচ্ছে আপনার পঞ্চকর্মা থেরাপি, যার মধ্যে আমরা শিরোধারা শিরোবিরেচন এগুলো করে থাকি। তো আপনি কতদিন একটা মেডিসিন খাবেন? যাদেরই সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে দেখা যায় একটা না একটা ঘুমের মেডিসিন অবশ্যই রয়েছে। কেন রয়েছে? আপনার তো ঘুমের সমস্যা নেই, আপনার তো ধরুন অ্যাংজাইটি, ডিপ্রেশন, প্যালপিটেশন এসবের প্রবলেম রয়েছে, তো আপনার তো ঘুমের সমস্যা নেই, ঘুমের মেডিসিনটা কেন? কারণ কি? কারণ আলটিমেটলি বাইন্ডিংসটা এইটুকুই যে আপনাকে ঘুমের মেডিসিন দিয়ে আপনাকে ঘুম পাড়িয়ে রাখা, যাতে আপনার যে এই স্ট্রেসগুলো বা অ্যাংজাইটি ডিপ্রেশনগুলো এগুলোর থেকে যাতে আপনার মানে ওভারকাম করতে আপনার ইজি হয়, তার জন্য আপনাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা, দ্যাটস ইট, আর কিছুই নয়। তো ঘুমের ওষুধ খেয়ে তো আপনার প্রবলেমের সলিউশন হবে না। ঘুমের ওষুধ খেলে সারাদিন আপনি দেখবেন একটা ড্রাউজি ভাব থাকে আপনার মধ্যে, একটা ল্যাথার্জিক ভাব থাকে, আপনার সবকটা নার্ভ মানে ডিপ্রেসড হয়ে থাকে, নার্ভগুলো ঠিক করে কাজ করতে পারে না। তো সেরকমভাবে তো ট্রিটমেন্ট হবে না, আপনাকে একটা প্রপার ট্রিটমেন্টে আসতে হবে, যেখানে আপনাকে আপনার যা সমস্যা, ডিপ্রেশন হোক, অ্যাংজাইটি হোক বা প্যালপিটেশন হোক, তার জন্য ট্রিটমেন্ট করা হবে। আর শুধু এইটুকুই ট্রিটমেন্ট হবে, আপনার ঘুমের ওষুধ দিয়ে আর ট্রিটমেন্ট করার মতো কোনো দরকার নেই। একদম। আমার মনে হয় যারা মানসিক সমস্যায় ভুগছেন, মানসিক সমস্যায় ভুগছে এটা ভেবে আরো বেশি মানসিক সমস্যা কিন্তু বেড়ে যায়, এবং কোথাও গিয়ে যদি মনের মতন রেজাল্ট না পায়, যদি সাইড এফেক্টের সম্মুখীন হতে হয়, যদি সত্যি এরকম ঘুম পাড়ানি ওষুধ খাইয়ে কেউ আমাকে ঘুম পাড়িয়ে রাখে, যদি সত্যিকারের ট্রিটমেন্টটা না পায়, এই দুশ্চিন্তাগুলোর মধ্যে একদম রাখবেন না। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যেটা আপনাদের ভরসার জায়গা, সেখানে কিন্তু এরও ট্রিটমেন্ট রয়েছে, জাস্ট আপনাকে পৌঁছে যেতে হবে। কে আছেন আমাদের সাথে ফোনে? নমস্কার। নমস্কার, আমি বালুরঘাট থেকে বলছিলাম। বালুরঘাট থেকে বলুন, কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে ম্যাডাম, আমার মানে কালকে বিকেল বেলা থেকে মানে প্রচুর জোরে পেট যন্ত্রণা করছে, কিন্তু আমি মানে এমনি ওষুধ এনে খেয়েছি লোকাল, কিন্তু মানে কোনো সমস্যা মানে আমার সমস্যার সমাধান হয়নি এখন। আচ্ছা আচ্ছা, তো আমি কি করবো? এটা কি আপনার দুদিন ধরে সমস্যাটা, না আগেও এরকম সমস্যা হতো? না, এটা ফার্স্ট। বেশ, তো দেখুন আপনার যখন এটা সমস্যাটা দুদিন ধরে হয়েছে, তো প্রথম কথা আগে আপনার পেটটা পরিষ্কার হচ্ছে কিনা, মানে স্টুল ক্লিয়ার হচ্ছে কিনা সেদিকে আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আরেকটা হচ্ছে বাইরের খাওয়া দাওয়া আপনি এখন একদমই খাবেন না, কয়েকদিন আপনি একদম হালকা খাওয়া দাওয়া আপনি খাবেন। আর একটু গরম জল আপনি অবশ্যই খাওয়া এখন শুরু করুন। এখন থেকে একটু সবসময় আপনি যখন জলটা খাবেন ঈষদুষ্ণ গরম জল আপনি খাওয়া শুরু করুন। তারপরে যদি আপনার মনে হয় যে না আপনার সমস্যার সমাধান হচ্ছে না,
আপনার বালুরঘাটে বাড়ি, আমার মনে হয় মালদা চেম্বার আপনার জন্য কাছাকাছি হতে পারে। তো এই মাসের শেষের দিকেই আমাদের আবার মালদায় চেম্বার রয়েছে। একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন যে কোথায় আর কবে চেম্বার রয়েছে, তখন আপনি এসে একবার দেখা করতে পারবেন। একদম। তবে এই যে সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেখানে ম্যাডাম একটা রোগের নাম উল্লেখ করলেন, সেটা হচ্ছে পক্স। পক্স মানে আমাদের জন্য সত্যি খুব ভয়ের। এখন হয়তো সেভাবে পক্সের সেই বাড়বাড়ন্তটা নেই, তবু এখনও পক্স হলে আমাদের কিন্তু ঘরে থাকতে হয়, মুখে পিঠে দাগ পড়ে যায় এবং তারপরেও কিন্তু নানা রকমের শারীরিক সমস্যা আসে। ম্যাডামকে ঠিক এখানেই বলবো, যখন পক্স সংক্রান্ত কি কি সহযোগিতা আমরা এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার থেকে পেতে পারি? দেখুন, পক্স এখন অলরেডি পক্সের মানে চিকেন পক্স স্পেশালি ইরাডিকেশন প্রোগ্রাম এখন প্রচুর চলছে। এখন ইমিউনাইজেশন স্কেডিউলের মধ্যে এখন বেবিদের আগে থেকেই তার ভ্যাকসিনও দেওয়া হয়, যেটা আগে হয়তো ছিল না ইনক্লুড করা। তো আগে স্মল পক্সের জন্য ছিল শুধু। তো যদি আপনার, আর এটা আমরা অনেকেই জানি যে সবাই বলে যে আপনার সম্পূর্ণ লাইফ টাইমের একটা না একটা সময় আপনার পক্স হবে, তো সেটা কিন্তু অনেক সময় মারাত্মক দিকেও চলে যায়, যেটা কিনা আপনার লাংসের মধ্যে হতে পারে। সেটা অনেকেই হয়তো জানেন না, ভাবেন যে এটা শুধু ওপর দিকেই আপনার হচ্ছে, এক্সটার্নালি হচ্ছে, ইন্টারনালি হয় বা হতে পারে বলে কারোরই হয়তো জানা নেই। কিন্তু আমরা এরকম অনেক কেস দেখেছি যেটা কিনা আপনার লাংসের মধ্যে হয়ে যাচ্ছে। যে ফুসকুড়িগুলো হয় তার মধ্যে ওয়াটার থাকে, তো সেই ওয়াটারগুলো যদি ব্লাস্ট হয়ে যায়, সেখান থেকে যে জলগুলো যেগুলো বেরোচ্ছে সেটা কিন্তু আপনার লাংসের ক্ষতি করে। তো এরকম অনেক পেশেন্ট আমরা দেখেছি যে পেশেন্টকে আইসিইউতে অ্যাডমিট করতে হচ্ছে। কেন? কারণ লাংসে হচ্ছে, সেখান থেকে সেটা ব্লিস্টারগুলো ফেটে যাচ্ছে, সেই জলগুলো একোমুলেট হচ্ছে। তো এটা কিন্তু একটা খুব মারাত্মক দিকেও যেতে পারে। আর এমনিতে যদি আপনার পক্স হচ্ছে, যেটা আপনার সারা গায়ে মুখে এরকম হচ্ছে, প্রথমত তো যে কয়েকটা দিন আপনাকে যে 21 ডেজ ইনকিউবেশন পিরিয়ড থাকে, ওই সময়টা তো আপনাকে অবশ্যই একটু আইসোলেটেডভাবে থাকতে হবে, একটু আলাদাভাবে থাকতে হবে। আর তারপর যখন আপনার যখন স্কেলিং যখন উঠতে থাকে, তখন কিন্তু সেখানে আমরা এখানে ট্রিটমেন্ট করে থাকি। সেখানে আমরা লোকাল অ্যাপ্লিকেশনের আমরা মেডিসিন দিয়ে থাকি। তার পাশাপাশি তারপরে আপনার ইমিউনিটিটাকে স্ট্রং করার জন্য, কারণ তখনই তো আপনার ইমিউনিটিটা একটু লো থাকে, সেটাকে স্ট্রং করার জন্য কিন্তু আমরা তখন ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো আপনার স্পটগুলো সেগুলো তো আস্তে আস্তে চলে যাবে, কিন্তু আপনার যে এই যে স্কেলিং যখন ওঠে, তখন অনেকের ব্যথা হয় বা খুব ইচিং হয়, ইমিউনিটি কম থাকে, তখন কিন্তু আমরা ট্রিটমেন্ট প্রোভাইড করে থাকি। একদম। আরও একটা কথা ম্যাডাম, সেটা হচ্ছে যে এই যে বসন্তকাল, আমরা অনেকের কাছ থেকে একটা সাজেশন পাই ব্লাড পিউরিফাই কিছু একটা মেডিসিন নেওয়ার জন্য এই সিজনটাতে। তো এটা কতটা বাস্তব, কতটা সত্য? বেসিক্যালি দেখুন, ব্লাড পিউরিফাই কোনো মেডিসিন আপনি যদি সারা মাস খান, সারা বছর খান, তাহলে কিন্তু সেটা আপনার জন্য ভালোই হবে, সেটা কিন্তু কোনো ক্ষতিকারক নয়। হ্যাঁ, মাঝের মধ্যে আপনি কন্টিনিউ না খেয়ে আপনি মাঝের মধ্যে 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম গ্যাপিং আপনি রাখতে পারেন, কিন্তু ব্লাড পিউরিফাই কিন্তু অবশ্যই দরকার রয়েছে এই সময়টায়, অবশ্যই দরকার রয়েছে। আপনি প্রত্যেক দিন কিছু নয়, আপনি একটু কাঁচা হলুদ আপনি একটু চিবিয়ে খেতে পারেন, তুলসী পাতা আপনি একটু খেতে পারেন, তাতে আপনার ব্লাডও যেরকম পিউরিফাই থাকবে, তেমনি আপনার ইমিউনিটি পাওয়ারটাও ঠিক থাকবে। একদম। কে আছেন একটু দেখবো। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার হাঁটু যন্ত্রণা হয় আর উঠতে উঠতে কষ্ট হয়। আচ্ছা, বয়স কত আপনার? আমার 43 বছর। 43 বছর, আচ্ছা। বেশ, কোনো ডক্টর দেখিয়েছেন? ডাক্তার দেখিয়েছি। তো মেডিসিন খাচ্ছেন, কিছু লাভ হচ্ছে না? না না, যন্ত্রণা হচ্ছে, হাত ধরে উঠতে উঠতে হচ্ছে। আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, আপনার শুধু হাঁটুতেই ব্যথা রয়েছে না আপনার কোমরেও ব্যথা রয়েছে? না, হাঁটুতেই শুধু ব্যথা রয়েছে। হাঁটুতে ব্যথা। তো আপনার কতদিন ধরে ব্যথাটা বললেন? আমাদের 1.5 বছর হচ্ছে। তো হাঁটুর কোনো ছবি করিয়েছেন আপনি? 1.5 বছর হচ্ছে, ডাক্তার দেখিয়েছি, কমছে না। হাঁটুর ছবি করিয়েছেন কোনো? না না, ছবি করানো হয় করাননি। তো 1.5 বছর ধরে আপনি তাহলে কি চিকিৎসা করছেন? আপনি যদি হাঁটুর ছবি না করান, তাহলে আপনার হাঁটুতে কি সমস্যাটা হয়েছে সেটা যদি না জানতে পারলেন, তাহলে তো আপনার চিকিৎসা করেও কোনো লাভ নেই। আপনি কিসের চিকিৎসা করছেন তাহলে? শুধু ব্যথাটা তো কোনো, ডক্টর তো বলছেন ছবি করাতে। তো ছবি করাতে বলেছেন তো? না না, বলেন। ও ডাক্তার বলেনি নি ছবি করাতে। সেটাই হচ্ছে সমস্যাটা, যে আপনার ডক্টরও আপনাকে বলেনি বা আপনারও মনে হয়নি যে না একটা দেখা দরকার এক্সরে করে যে হাঁটুতে কি সমস্যাটা হয়েছে। আপনার হয়ে আছে অস্টিওফাইটস, আপনি করছেন অস্টিওআর্থ্রাইটিসের চিকিৎসা, তাহলে কিন্তু হবে না। একটা হাঁটুতে অনেক ধরনের আপনার সমস্যা হতে, অস্টিওপোরোসিস হতে পারে, অস্টিওফাইটস হতে পারে, অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, অস্টিওমাইলিসও হতে পারে। তো এতগুলো সমস্যার ট্রিটমেন্ট তো অবশ্যই একরকম হবে না, আলাদা আলাদা হবে।
ব্যথা যেটা আপনার হচ্ছে সেটা হচ্ছে আপনার একটা সিমটমস, মানে উপসর্গ। সেই উপসর্গর চিকিৎসা করে কোনো লাভ নেই। ব্যথার ওষুধ খাবেন, ব্যথা কমে যাবে, কিন্তু ভেতর থেকে তো জিনিসটা আপনার ঠিক হলো না, ঠিক আপনার হবেও না। কেন? কারণ আপনি তো জানেনই না আপনার কি হয়েছে। তো প্রথমত আপনাকে যেটা করতে হবে, ইমিডিয়েটলি আপনি আগে একটা আপনার হাঁটুর এক্সরে করান, দুটো হাঁটুরই এক্সরে করাবেন, আর সেই রিপোর্টটা নিয়ে এসে একবার আমাদের চেম্বারে দেখা করুন। আপাতত আপনি পা ভাঁজ করে বসা বা পা ঝুলিয়ে বসা এই জিনিসগুলো করবেন না, একটু সিরিয়াস হতে হবে। 1.5 বছর হয়ে গেল, ডাক্তারবাবু আপনাকে কোনো এক্সরে করায়নি, আপনারও মনে হয়নি কোনোদিনও দেখা দরকার বা জানা দরকার। সব হাঁটু ব্যথায় যে অস্টিওআর্থ্রাইটিস হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। সবাই এটাই ভাবে যে হাঁটু ব্যথা মানেই অস্টিওআর্থ্রাইটিস, না, আরও অন্যান্য সমস্যাও হতে পারে যার কিনা চিকিৎসা টোটালি আলাদা হবে। তো আর দেরি করবেন না, আপনি একটু এক্সরে রিপোর্টটা করান। আর এই বার্তাটা না শুধু আপনার জন্য না, আপনাদের সকলের জন্য যারা ট্রিটমেন্ট তো করছেন কিন্তু কোনো রকম রিপোর্ট ছাড়া, না জেনে ট্রিটমেন্ট করছেন, কি রোগ জানেনই না, ডক্টর বলেননি সেজন্য আপনি করছেন না। আমাদের এই অনুষ্ঠান দেখেও না অনেকে বুঝে গিয়েছে যে তাদের কি রিপোর্ট করা উচিত, রিপোর্ট করার প্রয়োজনীয়তা কতটা। রিপোর্ট করালে চিকিৎসকের কোনো লাভ নেই, লাভটা কিন্তু সম্পূর্ণভাবে পেশেন্টের। এগুলো বুঝতে হবে, এই প্রাথমিক ধারণা বা জ্ঞানটা আমাদের প্রত্যেকের থাকা উচিত। সে কারণে প্রত্যেকদিন এই সময় আমরা এই অনুষ্ঠান নিয়ে কিন্তু হাজির হয়ে যাই আপনাদের সামনে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, বলুন কে বলছেন? আমি সোনা পাল বলছি, বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন স্বপ্না ম্যাডাম, কি সমস্যা আপনার? আমার খুব কোমরের ব্যথা, মেরুদণ্ডের নিচে খুব কোমর ব্যথা আজ অনেক দিন ধরে। আচ্ছা, কোনো ডক্টর দেখিয়েছেন? হ্যাঁ, ডক্টর দেখিয়েছি, ব্যথার ওষুধ দিয়েছে, তাতে কোনো কাজ হয় না। এক্সরে করিয়েছি, কিছু ধরা পড়ে না। কিছু ধরা পড়ে? আচ্ছা, এক্সরেতে আপনার কিছুই ধরা পড়েনি? এক্সরেতে বলে একটু হাত কি ফাঁক আছে। আচ্ছা বেশ, দেখুন আপনি অ্যাটলিস্ট একটা কাজ করিয়েছেন যে আপনি এক্সরেটা করিয়েছেন। একদম একদম। আর তার মধ্যে যেটা আপনাকে বলেছে যে আপনার একটু হাড় ক্ষয় পাচ্ছে, সেটা কিন্তু মা আপনার একটু হাড় ক্ষয় পেতে পেতে কিন্তু অনেকটা হাড় ক্ষয় হয়ে যাবে। তো তার জন্য একটু আপনাকে আমিও আপনাকে এটাই বলবো যে সেই একই কথা, ব্যথার ওষুধ খেয়ে খেয়ে ব্যথা কমিয়ে রেখে কোনো লাভ নেই। আপনার যে হাড় ক্ষয় হচ্ছে, যেটা ক্ষয় হয়ে গেছে সেটা হয়তো আমি আপনাকে ফিরিয়ে দিতে পারবো না, সেটা সম্ভব নয়, কিন্তু যেটুকু আপনার রয়েছে সেটুকুই যাতে আপনার থাকে, নেক্সট ভবিষ্যতেও যাতে আপনার এরকমভাবেই চলে, সেটুকু ব্যবস্থা আমি আপনাকে করে দিতে পারবো। বাজে কথা বলে তো লাভ নেই যে আমি আপনার যেটা ক্ষয় পেয়ে গেছে সেটাও ফিরিয়ে দেবো, সেটা হবে না। কিন্তু যেটুকু আপনার এখনও ভালো রয়েছে সেটাকে যাতে আমরা ভালো রাখতে পারি, তার জন্য আপনাকে বলবো যে আপনি একটুখানি আপনার এক্সরে রিপোর্ট আর এখন কি ওষুধ কি খাচ্ছেন সেই জিনিসগুলো নিয়ে এই শনিবারই আমাদের বর্ধমানে চেম্বার রয়েছে, একবার এসে আপনি একটু দেখা করুন। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন কোথায় আর কখন চেম্বার আপনি পাবেন, এলে কখন ডক্টরকে দেখাতে পারবেন, একটু সে দেখা করবেন। আপাতত আপনি কোনো ভারী জিনিস তুলবেন না বা কোমর ঝুঁকে আপনি কোনো কাজ করবেন না। একদম। আর বারবার বলছিলাম না যে যারা এসেছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে তারা কতটা ভালো আছেন। আমি হয়তো বলতেই পারি তারা ভীষণ ভালো আছেন, তারা ভীষণ ভালো আছেন, কিন্তু সত্যতাটা কোথায়? সত্যতা তখন প্রমাণ হবে যখন যারা ভালো আছেন তারা বলবেন যে এনবিপিতে আমরা এসেছি আর ভীষণ ভালো আছি। সেরকম কিছু মানুষের কথা শুনবো এবং তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছিল? হাঁটুর সমস্যা। কতদিন ধরে ভুগছেন আপনি? 2011 থেকে। আচ্ছা, এখন আপনি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কতদিন ধরে চিকিৎসা করছেন? 3বার এলাম, ভালোই আছে এখন। আচ্ছা, আপনার ব্যথা এখন কম আছে? অনেক কম আছে। ভালো আছেন আপনি এখন তাহলে? হ্যাঁ, হাঁটাচলাও ভালো করতে পারছি। আপনার নাম? আমার নাম সুকান্ত চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে 5 লাখ থানার বেলডুবি, গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যা ছিল আমার কিডনির ক্রিয়েটিন বেশি হয়েছিল এবং প্রচণ্ডভাবে লিভার ট্রাবল হচ্ছিল, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি দেখিয়েছিলাম, সেখানে আমাকে বললো যে ডায়ালিসিস করাতে হবে। আমার প্রায় 4 পয়েন্টের ওপরে উঠে গেছিল। তারপরে ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন ও বললো, কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডায়ালিসিস করবে। আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ওখানে ডায়ালিসিস কথা বলে না, ওখানে ওষুধ দিয়েছিল, ওষুধ দেখে খাচ্ছিলাম। তারপরে ভাবছি যে আবার 3 মাস পরে ওখানে রিপোর্টটা দিয়ে যাবো, কিন্তু
আমি গরিব লোক, আমি যেতে পারি না, আমার পুজোর আগে ঠিক এও পাইনি, মানে রিজার্ভেশনও পাইনি। যার জন্য টিভিতে দেখলাম হঠাৎ এই ডাক্তারবাবু, ডাক্তার বি শর্মা, এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু, ওনার সঙ্গে টিভিতে দেখে ওনার ফোন নাম্বার টিভি থেকে নিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আমি এই ইউনানিতে আসি, এনবিপি ইউনানি এখানে আসি। এখানে এসে ডাক্তারবাবুর কাছে আমি দেখাচ্ছি। এইটা নিয়ে আমি তৃতীয়বার এসেছি। ডাক্তারবাবুর দুবারের ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিন যেখানে 4-এর ওপর ছিল, এখন 3.1-এ এসেছে। আমি ক্রমশ শারীরিকে আমার লিভারের ট্রাবল অনেকটা দূর হয়েছে। আমি শারীরিক দিক থেকে আগের চেয়ে অনেকটা সক্ষম হয়েছি। আগে গাড়ি ছাড়া আসতে পারতাম না, এখন আমি ট্রেনে বসে দিয়ে চলে আসি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেছেদা সেন্টারে চিকিৎসা করিয়েছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2বার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসায় এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবেন? আমি 15 দিন চিকিৎসা ছিলাম আমি। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর, চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখনকার বলতে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি দ্বিতীয়বার চেক আপে এসে আমি এই ডাক্তারবাবুকে বললাম যে আমার কোনো সুস্থ হয়ে গেছি, কী করে হলো? আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনও আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো। এটা আমি খুব গর্বের বিষয় আমার। তাহলে আপনি খুশি আছেন এখানে? আমি খুব খুশি, এই ধরনের চিকিৎসায় আমি খুব খুশি। ঠিক। আপনার নাম? রীতা দাস। কোথায় বাড়ি আপনার? বাড়িতে। কি সমস্যা ছিল আপনার? সমস্যা ছিল আমার ওয়েট লস ছিল, একটু লিভারের সমস্যা ছিল, মানে গ্যাস অম্বলের সমস্যা ছিল। কিন্তু আমি 2 সপ্তাহ ওষুধ খেয়ে, মানে 27 অক্টোবর আমি দেখিয়েছি, আবার আমি এলাম নেক্সট 10ই নভেম্বর। এর মধ্যে আমি কিন্তু অনেক উপকার পেয়েছি। আপনি তাহলে এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে চিকিৎসা করে এখন ভালো আছেন? তাহলে খুবই ভালো, মানে মিরাকেল, জাস্ট মিরাকেল আর কি। আমার ক্ষেত্রে আমি বলতে পারি মিরাকেল, কারণ আমি ভাবতে পারিনি যে আমার এই 2 সপ্তাহের ভেতর আমার 2 কেজি ওয়েট বেড়েছে, যেটার জন্য অ্যাকচুয়ালি আমি এসেছিলাম ওয়েট লস। আপনার নাম? আমার নাম সুনীল কর্মকার। আপনি কোথায় বাড়ি আপনার? বিয়ালা শস্যনা, কলকাতা 61। আচ্ছা, আপনি কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি ল্যাসডাউন। আচ্ছা, আপনি কোন সমস্যা নিয়ে এখানে এসেছিলেন? আমার হাই সুগার, হাই প্রেশার, স্পন্ডালাইটিস ছিল, পেসমেকার আছে, এবং আমি কিডনির জন্য ফুলে গেছিলাম। আচ্ছা, আপনি যখন এসেছিলেন আপনার ক্রিয়েটিনিন লেভেল কত ছিল? ওটা ছিল 9 কত ছিল, ওটা 10-এর একদম কাছাকাছি ছিল। আচ্ছা, এখন কত আছে? এখন 5.2 মনে হচ্ছে যত সম্ভব। কতদিন মেডিসিন? এটা 15 দিন মেডিসিন খেয়ে আমি এতটাই ভালো আছি, মানে আমি যে জায়গাটায় একদম শ্বাস নিতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল শরীরে, আমি ম্যাডামের সাহায্যে, ম্যাডামের হেল্পে আমি প্রচন্ড ভাবে ভালো আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। যেটা আমার সত্যি কথা বলতে, যে আমি এত তাড়াতাড়ি এতটাই ইমপ্রুভ হবো, আমাকে ডায়ালিসিসের অর্ডার দিয়ে দিয়েছিল। ওখানে তো আমার পয়সা লাগতো না ডায়ালিসিসে, কারণ আমার ওটা আছে, বলো ক্যামেরা, তো আমি সেই ডায়ালিসিস করবো না, ভয়ে আমার পেসমেকার আছে, যার ফলে আমি টিভির মাধ্যমে প্রোগ্রামটা দেখে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। এখানে এসে আমি খুব ভালো লাগে যখন এই মানুষগুলো ভালো আছেন আমরা কিন্তু শুনতে পাই, কারণ এদের দেখে আত্মবিশ্বাসটা অনেকটা বেড়ে যায় এবং মনে হয় যে আরে আমার পরিবারেরও তো একজনের কিডনির সমস্যা রয়েছে, আমার পরিবারেরও তো একজনের অস্থির সমস্যা রয়েছে, আমার পরিবারেরও ওয়েট নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, এনারা ভালো আছেন, এনাদের মতন হাজার মানুষ ভালো আছেন, তবে আমি বা আমার পরিবারের মানুষগুলো কেন ভালো থাকতে পারবো না? এই আত্মবিশ্বাসটা সত্যি বারংবার আমাদের বাড়িয়ে দেয় এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আরো অনেক বিষয় নিয়ে আলোচনায় আমরা ফিরবো, তবে আমাদের সঙ্গে কেউ আছেন একটু দেখে নেব। নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি চাকদা থেকে বলছি, স্বপন ঘোষ। হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম? আমার দুটো হাঁটু, অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস,
জয়েন্ট স্পেস ডিমিনিশ, এটা একটু ঠিক হবে কিনা এটা শোনার জন্য ডাক্তারবাবুকে ফোনটা। আচ্ছা, কতদিন ধরে এই সমস্যাগুলো আপনার? কতদিনের সমস্যা? আচ্ছা, আপনি যেটা বললেন যে আপনার অস্টিওআর্থ্রাইটিস রয়েছে, অস্টিওপোরোসিস রয়েছে, আর জয়েন্ট স্পেস ডিমিনিশড, মানে আপনার দুটো হাঁটুর হাড় একসাথে এসে জুড়ে যাচ্ছে। আপনার দুটো হাড়, তার মাঝখানে একটা গ্যাপিং থাকে, এর মাঝে একটা ফ্লুইড থাকে যেটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়। এই ফ্লুইডটার জন্যই আমাদের হাড়ের মুভমেন্ট পসিবল হয়। এবার যদি সেই ফ্লুইডটাই আপনার শুকিয়ে যায়, দুটো হাড় এসে যদি একসাথে আপনার জুড়ে যায়, এবার আপনি যখন পাটা ভাঁজ করবেন বা আপনি পা ফোল্ড করে বসার চেষ্টা করবেন, তখন কি এটা এরকম ঘষা খেতে থাকবে। ঘষা খেয়ে এখানে আপনার হাড়গুলো তো ক্ষয় পাবে, আপনার একটা ব্যথাও থাকবে এই জায়গাটায়। অস্টিওপোরোসিস মানে হচ্ছে যে আপনার হাড়গুলো খুবই দুর্বল হয়ে গেছে। হাড়ের মধ্যে আপনার যেরকম কাঠের মধ্যে ঘুট লেগে গেলে যেরকম হয়ে যায় না, আপনার হাড়গুলো এরকম হয়ে গেছে। যদি আপনি একটু পড়ে যান কোনোরকমভাবে, তাহলে কিন্তু আপনার হাড়গুলো একদম ভেঙে গুড়গুড় হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি যেটা জানতে চাইলেন যে এটা আপনার ট্রিটমেন্ট রয়েছে কিনা বা আপনি সুস্থ হতে পারবেন কিনা, অবশ্যই আপনি সুস্থ হতে পারবেন। যেহেতু আপনার অলরেডি আইডেন্টিফাইড রয়েছে যে আপনার কি সমস্যা রয়েছে, একটু আপনাকে বাইন্ডিংসের মধ্যে থাকতে হবে। আমরা আপনাকে যা ওরাল মেডিকেশন দেব বা যেরকম আমরা আপনাকে ফুড হ্যাবিট বলে দেব, তার মধ্যে আপনাকে একটু থাকতে হবে। বেশি নয়, আপনাকে 16 থেকে 20 সপ্তাহের মতো ট্রিটমেন্ট একটু কন্টিনিউ রাখতে হবে, একদম আপনার সমস্যা ঠিক হয়ে যাবে। একদম। পাশাপাশি আরো একজন বন্ধু আছেন, কি সমস্যা শুনে নেব। নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কে বলছেন? আমি মায়াবাড়ি থেকে শম্পা। আচ্ছা, বলুন বলুন, কি সমস্যা? আমার পুরোনো পেশেন্ট, আগে দেখে এসেছিলাম, ভালো কি সবাই আমাদের দেখেছিল। আচ্ছা আচ্ছা, মানে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ছেলের সোরাইসিস ছিল হাতে। সোরাইসিস ছিল? ওরে বাবা, সেটা ভয়ঙ্কর রোগ। তো কেমন আছে এখন? ভালো আর কিছু নেই, ওখানে ওষুধ খেয়েছিল, 3 মাস ডেট দিয়েছিল, খেতে পুরো ভালো এখন। কতদিন ওষুধ খেয়েছিলেন? 3 মাস বলেছিল। 3 মাস বলেছিলেন ডক্টর? 3 মাসে ওষুধ খেয়েছেন এবং সোরাইসিস ভালো হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এটাই এনবিপির জয় জয়কার। হ্যাঁ, এখন প্রবলেম ওই জন্যই তো ফোন করেছি, ভালো হয়েছে, আমাদের বাড়ির সবাই ভালো আছে, ওই জন্যই তো। আচ্ছা, মানে বাড়ির সবাই ভালো আছে মানে কি? মানে একজন আসেননি, অনেকেরই সমস্যা নিয়ে এসেছেন? হ্যাঁ, মা গিয়েছিল, আমার শরীরে প্রবলেম ছিল, গিয়েছিল। তো সবাই ভালো আছেন? হ্যাঁ। বাহ, খুব ভালো কথা, খুব ভালো লাগলো কথা বলে। আজকে কার দেখি তবু ছাড়িনি দেখতে। আচ্ছা, আজকে কার সমস্যা? আজকে আমরা একটু আমাদের দেশে করা হয়, একটু খাটাখাটি খুব হয়, উপর নিচে করা হয়, মাঠে টাটে কাজ করা হয়, হাঁটু থেকে পায়ের নিচেটা খুব যন্ত্রণা হয় মাঝে মাঝে। আচ্ছা, হাঁটু থেকে পায়ের নিচেটা, গোড়ালিটা না, পা খুব কনকন করে, রাত থেকে শুয়ে থাকলে যন্ত্রণা হয়। আচ্ছা, বেশ, এই আপনার সমস্যাটার জন্য আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে একটু শুনুন দিদি ভাই, শুকনো গরম সেক দেবেন, একটু সুতির কাপড় ভাঁজ করে সেটা আপনি কিছুর উপর রেখে গরম করে সেটা দিয়ে আপনি একটু চেপে চেপে সেক দিন আপনার হাঁটু থেকে পায়ের নিচে অবধি যে জায়গাটায় আপনার ব্যথা রয়েছে। আর একটু আপনি জলের মাত্রাটা একটু আপনি বাড়াবেন, 3 লিটার থেকে 3.5 লিটার প্রত্যেকদিন আপনি একটু জল খাবেন। জল কম খেলেও কিন্তু আপনার মাসেল ক্র্যাম্প হতে পারে, যার জন্য আপনার একটু মানে পাটা একটু ব্যথা হতে পারে বা পাটা কামড়াচ্ছে এরকম আপনার মনে হতে পারে। জল আপনি পর্যাপ্ত পরিমাণ খান আর একটু গরম সেক দিন আপনি। ম্যাডামের থেকে এই প্রশ্নটাই করব। এর আগের বোধহয় 3-4টে ফোন পরপর আপনার মনে রয়েছে যেখানে কিন্তু তারা বলেছে তাদের অস্থির সমস্যা আছে বা তাদের কিছু প্রবলেম নিয়ে তারা ফোন করলো, মেডিসিন তারা খাচ্ছে কিন্তু দীর্ঘদিন পরেও তারা ভালো হচ্ছে না। কিন্তু এই ফোনটা একেবারে হটকে একটা ফোন, কারণ ইনি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যোগাযোগ করেছেন। ছেলের সোরাইসিস ছিল, 3 মাসের মধ্যে সোরাইসিসের প্রবলেম চলে গেছে। ওনার কিছু একটা প্রবলেম তাতেও সলিউশন পেয়েছেন, ওনার শাশুড়ি মায়ের সমস্যার সমাধান পেয়েছেন, পরিবারের অনেকে এসেছে। এই যে ফোনের পার্থক্যটা, মানে পার্থক্যটা শুধুমাত্র বোঝা গেল যে এনারা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যোগাযোগ করেছে বলেই হয়েছে। দেখুন, এটা তো এখন আমি তো আর নিজেই যে বলবো না যে হ্যাঁ আমি ভালো ট্রিটমেন্ট করি বা আমার পেশেন্টরা ভালো আছে, আর এই ফোনটা কোনো আমরাও বলিনি যে আপনি ফোন করে বলুন, সম্ভব না আমাদের পক্ষে বলা। সেটা টোটালি দেখুন, যেটা আমাদের দ্বারা করা সম্ভব সেটা আমরা আপনাকে তখনই বলে দেব, সময় চেয়ে নেবো আপনার থেকে যে এইটুকু সময় আমাকে দিতে হবে, তার মধ্যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। যেটা আমাদের দ্বারা সম্ভব নয় সেটা আমরা ওখান থেকে আপনাকে বলে দেবো যে না এটা হয়তো আমাদের দ্বারা সম্ভব হবে না।
আপনাকে মিসগাইড করা বা আপনাকে যেটাকে বলে ঝুলিয়ে রাখা সেরকম কোনো ধরনের কিন্তু কোনো ব্যাপার নেই, কারণ আমরা এখানে সম্পূর্ণ আপনাকে রিপোর্ট করে আমরা প্রত্যেক 3 মাস অন্তর অন্তর পেশেন্টটা বলে আবার রিপোর্ট করব, আমি তো আমার জন্য রিপোর্ট করছি না, আমি আপনাকে দেখানোর জন্য যে আপনি কতটা ভালো খারাপ কীরকম আছেন আমরা সেটা রিপোর্ট করে দেখাই। খারাপ হলেও সেটা আমরা বলি, সেটাকে আমরা লুকিয়ে রাখি না। হতেই পারে যে কোনো মেডিসিন আপনার শরীরে হয়তো কাজ করছে না ঠিক করে, তখন আমাকে মেডিসিন চেঞ্জ করে দিতে হবে, অ্যাড করতে হবে তার মধ্যে। তো এটাই হচ্ছে আমাদের সিস্টেম, আমরা এরকমভাবেই ট্রিটমেন্ট করছি। আর এই যে সোরিয়াসিসের মতো যেটা রোগ অনেকেই জানে যে লাইফ টাইম অনেকের থেকে যায়, সেখান থেকে সোরিয়াটিক আর্থ্রাইটিস অবধি হয়ে যায়, ঠিক হতে পারে না। তিনি 3 মাসের মধ্যে এর জন্যই সুস্থ হতে পেরেছেন, কারণ আমরা যেটুকু বলেছি সেইটুকু উনি ট্রাই করেছেন, পালন করেছেন, সেটুকু উনি করেছেন, তার জন্যই কিন্তু উনি ভালো আছেন। শুধু মেডিসিন খেলেই ঠিক হয়ে যাবে এমন কোনো কিন্তু ব্যাপার নেই, যেটুকু আমরা বলবো সেটুকু শুনতে হবে। এক মিনিট হয়তো স্ট্রিক্ট কিছু কিছু আমরা বলে থাকি, সেগুলো কিন্তু একটু মেনটেন করতে হবে। একদম। কে আছেন? হ্যালো। হ্যাঁ আছেন, বুঝতে পারছি, কন্টিনিউ আপনি কথা বলে যাচ্ছেন, ফোনটা রিসিভারটা মুখের সামনে নিয়ে। বলুন কোথা থেকে বলছেন? করিমপুর থেকে। আচ্ছা, কি সমস্যা হচ্ছে? আমার এই হাঁটুর হাড় আর কি খুবই ব্যথা, মানে হাঁটতেই পারি না, পায়ে এত ব্যথা। আচ্ছা, ওষুধ খাচ্ছেন? কোনো ডক্টর দেখিয়েছেন? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি কৃষ্ণনগরে। তো ভালো হচ্ছেন না কেন? হাঁটছে না তো, বলছে একটু হাড় হয়ে গিয়েছে, এখন অপারেশন মনে হয় করতে হবে। আচ্ছা, অপারেশন করার কথা বলেছেন? হ্যাঁ হ্যাঁ বলেছিল। আমি বেশ। কতদিন ধরে আপনার হাঁটুর সমস্যাটা? কতদিনের সমস্যা এটা? হ্যাঁ, টিভিটা কমান, টিভিটা কমান। কতদিনের সমস্যা? 1.5-2 বছরের। আচ্ছা দেখুন, 1.5-2 বছরের সমস্যা, তার মধ্যে আপনাকে বলা হয়েছে যে আপনার হাঁটুটা এবার চেঞ্জ করে নিতে হবে। খুব ভালো কথা। হাঁটু যে আপনি চেঞ্জ করবেন, আপনার কি মনে হয় অন্য মানুষের হাঁটু খুলে না আপনার হাঁটুতে বসাবে? এরকমটা হয় না। আপনার যখন হাঁটু রিপ্লেসমেন্ট হবে, সেখানে আপনাকে স্টিল বা ফাইবার তার একটা আপনাকে প্যাটেলা যেরকম আমাদের শেপ রয়েছে সেরকম একটা বাটির মতো আপনাকে বসিয়ে দেওয়া হবে। তো সেটা হয়ে গেল ফরেন বডি। আপনার শরীরের মধ্যে এটাকে বলা হয় ফরেন বডি। তো আপনার নিজস্ব যে হাঁটুটা রয়েছে সেটা যেরকম কাজ করতে পারবে, আপনার একটা স্টিল বা ফাইবারের জিনিস কি সেরকম কাজ করতে পারবে? কোনোদিনও সেটা সম্ভব নয়। তো তার জন্য আমি বলবো যে হ্যাঁ, আপনার কাছে একটা অপশন রয়েছে, আপনি একটা সার্জারি করে আপনি হাঁটু নি রিপ্লেসমেন্ট আপনি করতেই পারেন, কিন্তু তার আগে যদি আপনি সুস্থ হতে পারেন তাহলে আপনি কেন সেই সুবিধাটা নেবেন না? আপনার যদি কৃষ্ণনগর আমাদের চেম্বার রয়েছে, সেটা যদি আপনার বাড়ির কাছাকাছি হয়, এই রবিবারই আমাদের কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, একটুখানি হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করে নিন। আপনার যা পুরনো প্রেসক্রিপশন রিপোর্টস যাই রয়েছে সেগুলো নিয়ে এসে একটু দেখা করুন। অ্যাটলিস্ট আপনাকে হাঁটু বদলাতে হবে না, এইটুকু আমি আপনাকে এখান থেকেই বলে দিতে পারি। তারপর আপনার কতটা কি সমস্যা রয়েছে, কতদিনে কি ঠিক হবে কি না হবে, সেটা যখন আমি আপনার রিপোর্টস দেখব তখন আমি আপনাকে বলবো। একদম। আর সকলের জন্য বলবো 9830235527 বা 37 নাম্বার দুটো ভীষণ জরুরি, খুব প্রয়োজনীয়। একটু নাম্বারটা নোট করুন, ফোন করুন, কথা বলুন আর যোগাযোগ করুন যদি নিজেকে আপনি ভালোবাসেন। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি, পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে বলছি। আচ্ছা। আমার অল্প বয়সেই না চুল কয়েকটা মানে পাক ধরেছে, বয়স আমার বেশি না। কত বয়স? কত বয়স? কত বলবে না নাকি? হ্যালো। বেশি 22। আচ্ছা আচ্ছা, শুনতে পাইনি আমরা। 22 চুলে পাক ধরেছে, কি করবে? আচ্ছা, আপনার বাড়িতে কি সমস্যাটা কারোর রয়েছে যে কম বয়সী আপনার মা বাবা বা আপনার মার বাড়ির দিকে, বাবার বাড়ির দিকে? একটু নেটওয়ার্কের প্রবলেম কারণ নেই, তাই তো? না না না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। দেখুন, প্রথমত হচ্ছে যেটা আপনার গ্রেইং অফ হেয়ার এটাকে বলা হয়, যে আপনার কম বয়সী আপনার চুলগুলো এরকম সাদা হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আপনার হতে পারে যদি আপনার লিভারের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আপনার হতে পারে, বা থাইরয়েড বা অ্যালার্জি যদি বেশি হয় তাহলেও কিন্তু হতে পারে। আরেকটা কারণ হচ্ছে জেনেটিক, যেটা আপনি বললেন যে না আপনার বাড়িতে কারণ নেই। নেক্সট যে কজটা রয়েছে সেটা একটা আমাদের যে এখন গ্লোবাল ওয়ার্মিং যেরকম হচ্ছে, যে ক্লাইমেট চেঞ্জ হওয়া বা পলিউশন, তার জন্যও কিন্তু এই জিনিসটা হতে পারে। তো বাইরে আপনি যখনই বেরোবেন চেষ্টা করুন আপনার চুল মাথা কভার করে বের হওয়ার। আর আপনি একটু আপনার লিভার ফাংশন টেস্ট, আপনার থাইরয়েড আর অ্যালার্জি, এই টেস্টগুলো আপনি একটু করিয়ে নিন, তাহলে আপনি দেখতে পাবেন যে তার কোনো সমস্যা থেকে হচ্ছে কি না।
আর রেগুলার আপনি হেয়ার অয়েল ইউজ করুন। অনেকেই ভাবে যে চুলের মধ্যে তেল দিলে চুল অয়েলি হবে, এই হবে সেই হবে, বা দেখতে খারাপ লাগবে, কিছুই নেই। আপনি সপ্তাহে অ্যাটলিস্ট একদিন হলো হেয়ার অয়েল ব্যবহার করুন। সবচেয়ে ভালো হবে আপনি সর্ষের তেল ব্যবহার করুন। শুনতে হয়তো আপনার বাজে লাগবে যে কীরকম চিটচিট করবে, ভারী একটা তেল, না, একটু সর্ষের তেল ব্যবহার করুন। হালকা একটু আপনি গরম করে নিতে পারেন, নয়তো এমনিতেও আপনি দিতে পারবেন। একটু সর্ষের তেল ব্যবহার করুন, তাহলে আপনার চুলের যত প্রবলেমস আপনার রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে আপনার ঠিক হতে থাকবে। একদম, কারণ বেশ কিছুদিন ধরে আমরা চুল আর স্কিন ওরিয়েন্টেড বিভিন্ন প্রবলেম নিয়ে কিন্তু ফোন পাচ্ছি। অর্থাৎ মানুষ কিন্তু চুল এবং স্কিনের জন্য ভরসা করছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে। স্কিনের সমস্যার মধ্যে একটি অন্যতম সমস্যা হচ্ছে এক্সিমা সমস্যা। এক্সিমা সমস্যাটা শুনলেই কিন্তু মনে একটা কেমন ভয়, ভীতি, বা অনেক ক্ষেত্রে আপনি একটু নাক কোঁচকাতেও পারেন। কি এক্সিমার সমস্যা, এর ট্রিটমেন্ট কি আছে, সবটাই ম্যাডামের থেকে শুনবো। ম্যাডাম, প্রথমে একটু এক্সিমা নিয়ে একটু আলোচনা। এক্সিমা যেটা আমরা আয়ুর্বেদে বিচর্চিকা বলে থাকি, তো সেই এক্সিমার মধ্যে যে সমস্যাটা হচ্ছে সেটা আপনার স্কিন আপনার দেখবেন ড্রাই হয়ে যাচ্ছে, মানে খসখসে চামড়া হয়ে যাচ্ছে, শক্ত মোটা এরকম চামড়া আপনার হয়ে যাচ্ছে, গোল গোল বেসিক্যালি এগুলো দেখা যায়। আর তার পাশে মানে গোল যেটা আপনার রয়েছে সেটা মানে একটু উঁচু উঁচু হয়ে আছে, মাঝখানে স্কিনটা আপনার শক্ত আছে, এখানে খুব আপনার ইচিং হবে। আর আপনার এক্সিমা দুটো হয়, একটা ড্রাই এক্সিমা, একটা ওয়েট এক্সিমা। যদি আপনার ড্রাই এক্সিমা হয় তাহলে আপনার স্কিনটা একদম খসখসে হয়ে যাবে, শক্ত মোটা মতো হয়ে যাবে। যদি আপনার ওয়েট এক্সিমা হচ্ছে তাহলে আপনার যে সারাউন্ডিংসগুলো সেগুলো ফুলে থাকবে, কিন্তু ভেতরটা হয়তো এতটাও ড্রাই বা খসখসে থাকবে না। তো এইটা বেসিক্যালি আমাদের হাঁটুতে বা আমাদের যে এলবো জয়েন্ট, পায়ের মানে পায়ের পাতার মধ্যে, এইসব জায়গায় কিন্তু বেশি দেখা যায়। ফেস টেসে সেরকমভাবে এগুলো আসে না, কিন্তু সেটা কিন্তু আপনার ইচিং এতটাই হবে যে এখান থেকে আপনার ধরুন কোনো ধরনের সিক্রেশন হতে পারে বা ব্লিডিংও হতে পারে। তো নখ লাগানো তো একদমই চলবে না। আর এটা একটা আপনার ইমিউনিটি পাওয়ার যদি কম থাকে তার জন্য এই সমস্যাটা আসতে পারে। আরেকটা হচ্ছে যে আপনার যদি অ্যালার্জি লেভেল প্রচণ্ড হাই থাকে তাহলেও কিন্তু এই প্রবলেমসগুলো হতে পারে। একদম, এই সমস্যা নিয়ে আমরা আলোচনায় আবারও ফিরবো। তবে কে আছেন আমাদের সাথে একটু দেখবো। নমস্কার। নমস্কার, আমি সুমিত দাস বলছিলাম। কোথা থেকে বলছেন সুমিত বাবু? আমি বলছিলাম ঢাকুরিয়া থেকে। ঢাকুরিয়া থেকে বলুন, কি প্রবলেম হচ্ছে? সমস্যা বলতে ম্যাম, আমার বয়স হচ্ছে 34। চোখ দিয়ে জল পড়ে, মানে ধারাভাসিক। চোখ দিয়ে জল পড়ছে মানে কিছুদিন ধরে হচ্ছে নাকি অনেক দিনের সমস্যা? হয়ে গেল 1-1.5 মাস হয়ে গেল। 1-1.5 মাস ধরে প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, আপনার কি চোখ থেকে কন্টিনিউ জল পড়ে, না চোখটা ইচিং হলে বা একটু জ্বালা করলে তারপরেই জল পড়ে? না না, এটা মানে কোনো কিছু ভাবছি বা বসে আছি ও কন্টিনিউ ভেসে ওঠা, চুলকোই না। আচ্ছা আচ্ছা, দেখুন এটা চুলকোনাটা আগে হতো, মানে 1-2 বছর আগে হতো এটা। হ্যাঁ, দেখুন আমাদের চোখের মধ্যে সব সময় কিন্তু ওয়াটার সিক্রেশন হচ্ছে, ওয়াটার ফর্মেশন হচ্ছে। এবার সেটা আমাদের যে ডাক্ট রয়েছে, আমাদের চোখের মধ্যে যে নালিটা রয়েছে, সেটা যদি ক্লিয়ার না থাকে তাহলে সেটা আপনার ওভারফ্লো হতে পারে। আমাদের কিন্তু চোখ কিন্তু ড্রাই নয়, চোখের মধ্যে কিন্তু সবসময় আমাদের ফ্লুইড রয়েছে। ফ্লুইড না থাকলে আমাদের যে শিরাগুলো সেগুলো কিন্তু ড্রাই হয়ে যেত, আমরা কিছুই দেখতে পেতাম না। প্রত্যেকেরই চোখের মধ্যে কিন্তু ওয়াটার সিক্রেশন হচ্ছে বা ওয়াটার ফিল থাকছে। এবার সেটা আপনার যদি ডাক্ট ক্লিয়ার না থাকে তাহলে সেটা অটোমেটিক আপনার চোখ দিয়ে কিন্তু আপনার বেরিয়ে চলে আসবে। আপনাকে আমি বলবো যে আপনি চোখের মধ্যে জলের ঝাপটা দেবেন না। চোখটা ধোয়ার সময় আপনি হাতের মধ্যে জল নিয়ে চোখটাকে পরিষ্কার করবেন। জলের ঝাপটা আপনি চোখের মধ্যে একদমই দেবেন না। আপনার ডাক্ট আপনার একদমই ক্লিয়ার নেই, হয়তো কনজেস্টেড হয়ে আছে ওই জায়গাটা, তার জন্য আপনার চোখ থেকে এরকমভাবে জল পড়ছে। আপনার জন্য সবচেয়ে ভালো কাজ করবে যদি আপনি একটু নেত্র তর্পণ করতে পারেন। এটা পঞ্চকর্মার একটা পার্ট রয়েছে। নেত্র তর্পণ করলে আপনার আইসাইট বলুন বা আপনার চোখের পাওয়ারের সমস্যা থাকলে বা চোখের যে ডাক্ট আপনার যদি ক্লিয়ার না থাকে সবকটাই কিন্তু আপনার রিলিফ হবে। একদম, চোখের সমস্যারও কিন্তু বা এমনকি ইএনটি সমস্যা, নাক কান গলা, তার জন্য কিন্তু আপনাদের সাথে রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। তবে একটা প্রশ্ন ভীষণ মোড়ের মধ্যে ঘোরাফেরা করছে, এই যে এক্সিমা নিয়ে ম্যাডাম কথা বললেন, এটা কি ছোঁয়াচে, মানে কারোর সংস্পর্শে এসে আমারও কি এক্সিমা হয়ে যেতে পারে? না, এরকম ব্যাপার নেই যে এক্সিমা একজন থেকে আরেকজনের মধ্যে ছোঁয়াচের মতো সেটা ছড়াতে পারে, কিন্তু আপনার যে ব্যবহারের জামা কাপড় বা আপনার টাওয়েল এগুলোকে সবসময় আলাদা রাখবেন। প্রত্যেক দিন সেটাকে আপনি ডেটল বা আপনি গরম জল দিয়ে অবশ্যই আপনি সেগুলোকে ধুয়ে পরিষ্কার রাখবেন। একসাথে কারোর সাথে থাকা বা এক জায়গায় খাওয়া দাওয়া করা, এর থেকে কিন্তু এক্সিমা ছড়ায় না, কারণ এটা
ম্যান টু ম্যান ভ্যারি করে। আপনার অ্যালার্জি লেভেল যদি আপনার মধ্যে বেশি থাকে বা আপনার ইমিউনিটি পাওয়ার যদি আপনার শরীরের মধ্যে কম থাকে, তাহলে কিন্তু আপনার এই প্রবলেমসগুলো আসতে পারে। এটা এরকম না যে একজন থেকে আরেকজনের হয়ে যাবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আর আরো একটা বিষয় ম্যাডাম, যেহেতু আজকে আমরা ফোন পাই, আমরা মাঝে মধ্যেই এই ফোনটা পাই যে খুব ভালো আছে সোরাইসিসের প্রবলেমে থেকে বা এক্সিমার প্রবলেম থেকে, কিন্তু এই যে আপনি বললেন একটা ইচিং হবে, চামড়াটা একটু শক্ত শক্ত হয়ে যাবে, কোথাও যেন সোরাইসিসও ঠিক ওরকম টাইপেরই তো একটা স্কিন তৈরি করে। এবার বুঝবো কি করে আমার এটা এক্সিমা নাকি আমার এটা সোরাইসিস? আচ্ছা, সোরাইসিসের মধ্যে আপনার স্কেলিং হবে, মানে মাছের আঁশের মতো আপনার স্কিনগুলো উঠে যাবে। এক্সিমাতে কিন্তু এরকম হবে না। এক্সিমার মধ্যে আপনার স্কিন যেটা ড্রাই এক্সিমা হবে, সেটা কিন্তু আপনার স্কিনটা খুব রাফ, খসখসে আর মোটা মতো হয়ে যাবে। সোরাইসিসে কিন্তু এরকম হয় না। সোরাইসিসে আপনি কোনো শেপ পাবেন না। এক্সিমার মধ্যে কি একটা শেপ থাকে, রাউন্ড বা ওভাল এরকম একটা শেপ থাকে, কিন্তু সোরাইসিসে কোনো আপনি শেপ পাবেন না। ছোপ ছোপ মতো আপনার সারা গায়ে দেখা যেতে পারে। সোরাইসিস আপনার মাথায় হতে পারে, কানের পেছনে হতে পারে, ঘাড়েও হতে পারে। এক্সিমা আপনার কিন্তু মাথায় হবে না, ঘাড়ে হলেও হতে পারে, কিন্তু কানের পেছনে বা আপনার গলার চারপাশে এসব জায়গায় কিন্তু হবে না। বেশ, এটাই কিন্তু তফাৎ এক্সিমা আর সোরাইসিসের মধ্যে। এবার আপনি কিন্তু এটা নিয়ে কোনো রকমের ট্রিটমেন্টে যাবেন না, কিনে কোনো মেডিসিন খাবেন না, একেবারে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, গোড়া থেকে রোগের ট্রিটমেন্ট শুরু করবেন আর তাড়াতাড়ি ভালো হওয়ার স্বাদটা উপলব্ধি করবেন। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো ডাক্তারবাবু, নমস্কার। কে বলছেন? আমি মেমারি রসুলপুর বলছি, রসুলপুর থেকে বলছি। আচ্ছা বলুন, কি প্রবলেম হচ্ছে? ম্যাডাম শুনছেন, বলুন। আমার সমস্যা হচ্ছে ঘাড়ে সার্ভাইকাল স্পন্ডিলোসিস হয়েছে। আচ্ছা, আমার হয়েছে 1 বছর হয়েছে, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি, কোনো মানে ভালো হচ্ছে না। আচ্ছা, যন্ত্রণা ওষুধ দিচ্ছে, কমছে আবার হচ্ছে। আমার ঘাড় থেকে একদম মানে পিঠ অব্দি নেমে গেছে, ব্যথা হয়। আবার আমার পিঠ থেকে আমার মাথাও মানে যন্ত্রণা হয়। আমি কি চাইছি মানে বলে চাইছি যে কি করে ভালো থাকবো। মাথা অব্দি যন্ত্রণা হয়, দুপুরের দিকে মাথার যন্ত্রণা হয়, মাথা দপদপ করে, এটা কি থেকে আমি ভালো থাকবো? বেশ, দেখুন আপনার সার্ভাইকাল স্পন্ডিলোসিসের যে সমস্যা রয়েছে, মানে আপনার ঘাড়ের মধ্যে যে হাড়গুলো রয়েছে, সেই হাড়গুলো আপনার ক্ষয় পেয়ে যাচ্ছে। হাড় যে কয়টা হাড় হচ্ছে, হাড়ের মাঝখানে গ্যাপিংটা আপনার কম হয়ে যাচ্ছে, হাড় আপনার একটা একটার সাথে এসে বসে যাচ্ছে, জুড়ে যাচ্ছে। তো এখান থেকে কিন্তু আপনি বলছেন যে আপনার মাথার দিকেও এখন ব্যথা হচ্ছে, আবার পিঠের দিকেও ব্যথা হচ্ছে। এটা কিন্তু এরকমভাবেই আপনার ছড়াবে। আস্তে আস্তে আপনার দুটো হাতেও ব্যথা হবে, হাতগুলো ঝিঝি ধরা, অবশ্যই এই সমস্যাগুলোও কিন্তু হবে। মাথা ঘোরানো এটাও আপনার থাকতে পারে। আপনি একদম পাতলা বালিশে ঘুমোন বা বালিশ ছাড়া আপনি ঘুমোন, ঘাড় নিচু করে আপনি বেশি কাজ করবেন না। ব্যথার ওষুধ খেয়ে ব্যথা কমিয়ে কোনো লাভ হবে না। আমি বারে বারেই একটা কথা বলবো, ব্যথার ওষুধ খাবেন, ব্যথা কমে যাবে, কিন্তু ব্যথা কমা মানে কিন্তু আপনার রোগটা সারার নয়। তো তার জন্য আপনার রোগটাকে আগে কিন্তু সারতে হবে। আপনি যখন জানেন যে আপনার সার্ভাইকাল স্পন্ডিলোসিসের সমস্যা রয়েছে, তো সেখানে আপনার যে হাড়ের যে প্রবলেমসগুলো রয়েছে, যে হাড় ক্ষয় পাচ্ছে বা জুড়ে যাচ্ছে, সেটাকে কিন্তু আগে আপনাকে ঠিক করতে হবে। তো আপাতত আপনি একটু পাতলা বালিশে ঘুমান, একটু আপনি গরম শেক দিন ঘাড়ে, আর ঘাড় নিচু করবেন না আপনি। বেশ, আর সকলের জন্য আরেকবার বলবো যে 98235527 বা 37 এই দুটি ফোন নাম্বার কিন্তু যাচ্ছে, এই নাম্বারে কিন্তু ফোন করে যোগাযোগ করতে হবে। কলকাতার বন্ধুরা কোথায় পাচ্ছেন চেম্বার? অবশ্যই ল্যান্সটাউন কালীঘাটে পাচ্ছেন, আর হাতিবাগান চৌমাথার একেবারে কিন্তু পাশে পাচ্ছেন। চাইলে আপনারা মধ্যমগ্রামে এসে যোগাযোগ করতে পারেন। সপ্তাহে 2 দিন সোম শুক্র এখানে কিন্তু চেম্বার থাকে। হাওড়া থেকে যদি কেউ আমাদের অনুষ্ঠান দেখেন, তাহলে বলবো যে হাওড়ায় আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে। তার পাশাপাশি আপনাদের জন্য বলবো যে চেম্বার কিন্তু রয়েছে দক্ষিণ 24 পরগনার আমতলাতে, কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুর, সর্বত্র আপনাদের জন্য কিন্তু চেম্বার রয়েছে। চেম্বার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। মেদিনীপুর থেকে যারা ফোন করছেন তাদের বলবো মেচেদা, হেরিয়া, খড়গপুরে যোগাযোগ করুন। মালদা, শিলিগুড়ি, কোচবিহারেও আপনারা কিন্তু চাইলে যোগাযোগ করতে পাচ্ছেন। যোগাযোগ করুন আপনারা ত্রিপুরায়, যোগাযোগ করুন আপনারা আসামের বন্ধুরা, সব জায়গায় কিন্তু রয়েছে। যোগাযোগ করতে পারেন দিল্লিতে, মুম্বাই, বেঙ্গালুরুতে। সবটা বিস্তারিত না জেনে তো আপনি যোগাযোগ করতে পারবেন না, আর তার জন্য হেল্পলাইন নাম্বারে কিন্তু ফোন করতে হবে, কথা বলতে হবে, এবং চেম্বারে কিভাবে আসবেন সেটা কিন্তু জেনে নিতে হবে। আলোচনা করছিলাম এক্সিমা নিয়ে, পাশাপাশি আরেকটা কথা নিশ্চয়ই ম্যাডামের থেকে জানবো, যেমন সোরাইসিস কে যদি আপনি ফেলে রাখেন তাহলে সেটা সোরাইটিক আর্থারাইটিস হয়ে যায়। এক্সিমাকে ফেলে রাখলে সেটা কতটা ব্যাপ্তি ছড়াতে পারে আর কি? দেখুন, এক্সিমা থেকে আপনার হয়তো হাত পা ব্যথা হওয়া বা আপনার
জ্বর আসে, এসব হয়তো আপনার প্রবলেমসগুলো হবে না। কিন্তু এক্সিমা কিন্তু আপনার যদি অনেক দিন ধরে যদি আপনার থেকে যায় তাহলে কিন্তু আপনার আস্তে আস্তে এটা আপনার সম্পূর্ণ গায়েই কিন্তু আপনার স্প্রেড হয়ে যাবে। তো এরকম নয় যে অনেক দিন ধরে আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই, বা অনেকেরই দেখা যায় যে ছোট্ট একটু পায়ে শুরু হয়েছে, আচ্ছা ঠিক আছে ওটা ঠিক হয়ে যাবে, এরকম ভাবে করতে করতে কিন্তু দুটো পা তারপর হাত সব জায়গায় কিন্তু আস্তে আস্তে সেটা ছড়িয়ে যাচ্ছে। তো যদি প্রথমে যদি আপনার কোথাও দেখা যায় যে একটু আপনার স্কিনটা ড্রাই হয়ে গেছে, ইচিং হচ্ছে, তো বা এখানে কোনো রাউন্ড শেপ মতো হয়ে সেখানে আপনার ইচিং হচ্ছে, তাহলে কিন্তু সেটা অবশ্যই কোনো ডক্টরকে আপনি দেখিয়ে তার ট্রিটমেন্টটাকে শুরু করবেন। একদম। পরের বন্ধুর সঙ্গে কথা বলবো। কে আছেন? নমস্কার। না, আমি সাধনা দাস বলছি সিটি থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার জানি না এখন কিভাবে বলবো, যে আমি একটা টগর গাছ কেটেছিলাম, ঠিক আছে? সেই টগর গাছের ভেতরের যে কষটা আমার দুটো আঙুলে লাগে, ঠিক আছে? আচ্ছা। লাগার পরে 10-12 দিন পরে দেখি ওই যেটা খসখসে একটা কাগজ মতো ডাই হয়ে সেই চামড়া শুদ্ধ মাংস শুদ্ধ উঠে আসে, ঠিক আছে? তো ডাক্তারের কাছে যাই, ডাক্তারে বলেছে সারান নয়, আমাকে কমিয়ে রাখার জন্য ওষুধ দিয়েছে, ঠিক আছে? হচ্ছে ওষুধ কমিয়ে দেওয়ার জন্য ওই জায়গাটা এখন নেই, এখন আমার সারা হাতে ছড়িয়েছে, ইভেন আমার পায়ে চলে গেছে জিনিসটা, নোকের ভেতর চলে গেছে, মানে আঙুলের মানে বুড়ো আঙুলের ইয়েতে মাথায় চলে এসছে, ঠিক আছে? এখন আমি কিভাবে এর থেকে মানে রেহাই পাবেন? বেশ বেশ, ম্যাডাম বলছেন। প্রথম কথা তো হচ্ছে মা দেখুন, আপনি টগর গাছ একটা কাটতে গিয়ে এত বড় একটা বিপদ হয়ে গেল। এবার টগর গাছের যে কষ্ট থেকে এরকমও কিছু হতে পারে, সেটা আপনার আগে স্কিনটা কিরকম অবস্থায় আছে সেটা না দেখার আগে কিন্তু আমরা বলতে পারবো না। কারণ আপনি বলছেন যে আপনার প্রথমে দুটো আঙুলে ছিল, সেখান থেকে আপনার পুরো হাত পা সব জায়গায় আপনার ছড়িয়ে যাচ্ছে। তো আপনার যেখানে কষ পড়েছে সেখানে আপনার একটু নষ্ট হতেই পারে, আপনার সেখানে স্কিনটা একটু পুড়ে যাওয়ার মতো। কিন্তু আপনি বলছেন পুরো স্কিন মাংস সহ আপনার উঠে যাচ্ছে, তো সেটা কিন্তু আপনার অ্যাকিউট ইনফেকশন হয়ে গেছে আপনার এইসব জায়গাগুলোর মধ্যে। আপনাকে আমি বলবো যে আপনি সিথিতে থাকেন খুব সম্ভবত, তো কালকে আমাদের মধ্যমগ্রামে চেম্বার রয়েছে, আপনার জন্য এটাই হয়তো কাছাকাছি হবে, বা আপনি হাতিবাগানও দেখাতে পারেন, কিন্তু সেটা কয়েকদিন পরে চেম্বার আছে। আমি বলবো আপনাকে আপনি আগামীকালকে একটু আমাদের মধ্যমগ্রাম চেম্বারে এসে একবার একটু দেখা করুন। আগে আপনার স্কিনের সমস্যাটাকে দেখতে হবে। আমি এমনিতেই যদি একটা কিছু বলে দিলাম যে আপনি এইটা করুন ওটা করুন তাহলে আপনার ভালো হবে, হিতে বিপরীত হতে পারে। যেহেতু আমি জিনিসটা দেখতে পাচ্ছি না যে জায়গাটা কি আদৌ পুড়ে গেল না আপনার স্কিনটা নষ্ট হয়ে গেল না কি হলো, সেটা দেখার আগে বলাটা ঠিক হবে না। তো একটু আপনি যোগাযোগ করুন, একটু আপনি দেখা করার ব্যবস্থা করুন, আমার মনে হয় সেটা আপনার জন্যই ভালো হবে। আর স্কিনের প্রবলেম তো আমরা সর্বদা বলে থাকি যে না দেখে কিন্তু ম্যাডাম হোক বা স্যার হোক কেউ কিন্তু সেভাবে ট্রিটমেন্ট করতে চান না, কোনো অভিজ্ঞ চিকিৎসকই করতে চাইবেন না। এবং যেহেতু আপনার ব্যাপারটা কিন্তু এমার্জেন্সি, তো আপনি যোগাযোগ করুন, তাড়াতাড়ি যোগাযোগ করুন। আর ম্যাডামকে বলবো সময় ভীষণ কম। যাই হোক, আমরা এক্সিমা নিয়ে আলোচনা করছিলাম, পাশাপাশি সোরাইসিসকে যেহেতু ছুঁয়ে গেলাম, ট্রিটমেন্ট ভালো ট্রিটমেন্ট আছে এনবিপিতে। টাইম থাকলে ম্যাডামের থেকে শুনবো, নালে হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনারা জেনে নিতে পারবেন। কে আছেন? নমস্কার। হ্যালো ম্যাডাম, নমস্কার। নমস্কার, বলুন বলুন। বলছি এখানে কি পাইলসের কোনো চিকিৎসা হয়? পাইলসের চিকিৎসা অবশ্যই হয়। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। শিলিগুড়ি। সমস্যাটা আপনার তো? হ্যাঁ, আমার মেয়ের আর কি। আচ্ছা, মেয়ের বয়স কত? আচ্ছা আচ্ছা, ওর বয়সটা একটু বলুন। এটা কি মানে অপারেশন ছাড়া কি ঠিক হয়? প্রথম কথা, অপারেশনের এখানে কোনো গল্পই আসছে না, অপারেশনের আপনার কোনো এখানে দরকারই নেই। আমি জাস্ট কয়েকদিন আগেই এখানেই আমি পাইলস নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম, তো পাইলসের সমস্যার জন্য অবশ্যই চিকিৎসা রয়েছে। আপাতত ওকে বলবেন খুব বেশি তেল ঝাল মশলা এসব খাবারগুলো না খাওয়ার জন্য, আর একটুখানি যাতে লাইট খাওয়া দাওয়া করে, মাছ মাংস ডিমটা একটু অ্যাভয়েড করবেন। খুব সুন্দর চিকিৎসা রয়েছে, আর চিকিৎসার কিন্তু দরকার রয়েছে। আপনি বলছেন যে অপারেশনের কোনো এখানে দরকার নেই, মেডিসিন থেকেই ঠিক হবে। যেটুকু আমরা বলবো সেটুকু একটু মেনে চলতে হবে, একদম সমস্যার সমাধান হয়ে যাবে। পাইলস, ফিশার, ফিস্টুলা সবকিছুই তো আমরা এখানে ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছি এনবিপিতে, খুব ভালো ট্রিটমেন্ট। আর এক্সিমা বা সোরাইসিস নিয়েও পরবর্তী দিন অবশ্যই আবারও আলোচনা করব। ট্রিটমেন্ট কিন্তু রয়েছে, তার জন্য আপনাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার অবধি পৌঁছতে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বার নিশ্চয়ই নোট করেছেন, সেই নাম্বারে এখন কিন্তু ফোন করে নেবেন। আজকে এই পর্যন্তই অনুষ্ঠান থেকে বিদায় নেব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ম্যাডামকে। নমস্কার।